হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ডাব্লিউবিএসটিসি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আমরা যে অনলাইনের টপ 300 অনলাইনের সিরিজ শুরু করেছিলাম, তো আজকে তার ফিফথ পার্ট। তো তোমরা যদি কেউ আগের পার্টগুলো দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখতে পারো। আর আমরা পার্ট 4-তে ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ইম্পর্টেন্ট অনলাইনার করেছিলাম। তো আজকে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি পাওয়ার ইলেকট্রনিক্স। সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। তো পাওয়ার ইলেকট্রনিক্সটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ডাব্লিউবিএসটিসি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। এটা আমরা এটার মধ্যে কি পড়বো আজকে আমরা? এটার মধ্যে আমরা এসসিআর মানে হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, যেটাকে থাইরিস্টার বলা হয়। তো সেই সম্বন্ধে আমরা কি করবো, আগে আলোচনা করব। তার কি কটা টার্মিনাল থাকে, কটা জাংশন থাকে, কটা লেয়ার থাকে, এই সম্বন্ধে জানা করব। আর ইম্পর্টেন্ট কিছু টার্ম আমরা জানবো। তারপর আমরা কি করবো, তারপর আমরা যেটা করতাম, মানে আগের দিন আমরা 60 পর্যন্ত করেছিলাম, আজকে 61 থেকে শুরু করব 75 পর্যন্ত ওয়ান লাইনার কমপ্লিট করব। তো যারা নতুন দেখছো ভিডিওটা, তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো। তো চলো আগে শুরু করি আগে ভিডিওটা। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে থাইরিস্টার, ঠিক আছে, এসসিআর ফর সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার। পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে সবথেকে ফার্স্ট যে টপিকটা থাকে সেটাকে বলা হয় থাইরিস্টার। আর থাইরিস্টারকেই বলা হয় কি এসসিআর। এসসিআর মানে সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার, সিলিকন কন্ট্রোলড রেক্টিফায়ার। এখান থেকে বেসিক কোশ্চেন আসবে, ঠিক আছে, মানে অল্প একটু পড়ে গেলেই তোমাদের কাজ হয়ে যাবে। যেমন ধরো ফর এক্সাম্পল, এর কটা টার্মিনাল থাকে? 3টে টার্মিনাল থাকে, ঠিক আছে। কী কী না, অ্যানোড, ক্যাথোড এবং গেট, এ, সি এবং জি। 3টে টার্মিনাল থাকে, অ্যানোড, ক্যাথোড এবং গেট। কটা লেয়ার থাকে? 4টে লেয়ার থাকে, পিএন, ঠিক আছে। তারপর দেখো, নেক্সট দেখো, এই যে 3টে জাংশন থাকে তার মধ্যে থাকে তোমার দুটো আউটার জাংশন এবং একটা ইনার জাংশন। তোমরা এই পিকচার দেখতে পাচ্ছ, দেখো, পিএন। এই যে J1 এটা হচ্ছে আউটার জাংশন, J3 আউটার জাংশন, J2 ইনার জাংশন। মাঝখানে জাংশন থাকে ইনার জাংশন বলছে। আর কিরমভাবে দেখা থাকে, উপরে থাকে অ্যানোড, এ ফর অ্যানোড, জি ফর গেট, আর নিচে কি থাকবে? নিচে তোমার ক্যাথোড থাকবে, ঠিক আছে, নিচে তোমাদের ক্যাথোড থাকবে। এরপর দেখো ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসবো আমরা এবারে, যে এইটা কি, মানে এসসিআর একটা কী ধরনের ডিভাইস? ইউনিডাইরেকশনাল ডিভাইস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিডাইরেকশনাল ডিভাইস? এটার মানে হলো যে কারেন্ট ফ্লো করবে অনলি ডিউ টু বোথ ইলেকট্রন আর হোল, ঠিক আছে। কারেন্ট ফ্লো হবে কি জন্যে? ডিউ টু বোথ ইলেকট্রন আর হোল। ইলেকট্রন এবং হোলের দুটোর জন্যই কী হবে, তোমার কারেন্ট ফ্লো হবে। সেটাকে বলা হয় ইউনিডাইরেকশনাল ডিভাইস। সেই জন্য বলা এটাকে ইউনিডাইরেকশনাল ডিভাইস, ঠিক আছে। আর কি, সরি, ইউনিডাইরেকশনাল ডিভাইস তো তোমার কারেন্ট যে ফ্লো হবে সেই ফ্লোটা তোমার ওয়ান ডাইরেকশনে হবে, ঠিক আছে। সরি, কারেন্ট যে ফ্লো হবে সেটা একটা ডাইরেকশনে ফ্লো হবে, মানে অ্যানোড টু ক্যাথোড ফ্লো হবে, অ্যানোড টু ক্যাথোড, ঠিক আছে। অ্যানোড টু ক্যাথোড, কখনোই কিন্তু ক্যাথোড টু অ্যানোড হবে না। তো সেই কারণের জন্য এসসিআরকে কি বলা হয়? ইউনি ডাইরেকশনাল ডিভাইস বলা হয়। আর একটা জিনিস, যে কারেন্ট যে ফ্লো হয় সেই কারেন্টটা কিন্তু বোথ ইলেকট্রন এবং হোলের জন্য ফ্লো হয়, ঠিক আছে। আমরা যখন সেমিকন্ডাক্টর ডায়োড পড়বো আলাদা করে, তখন আমরা জানবো যে হোল, আমরা তোমার সেমিকন্ডাক্টর ডিভাইসে কী থাকে? হোল থাকে এবং ইলেকট্রন থাকে। তো হোল এবং ইলেকট্রন দুটোর জন্য কী হয়? কারেন্ট ফ্লো হয়। তো সেই কারেন্টটা আমাদের ইউনিডাইরেকশনের কারণ হয়। সিম্বলটা ভেরি ইম্পর্টেন্ট। সিম্বলটা কী থাকে? এরকম একটা, এখানে অ্যানোড থাকে, এখানে গেট থাকে, এটা ক্যাথোড থাকে, এরকম দেখতে সিম্বলটা। কার না? এসসিআর এর, সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ারের। আর একটা কথা হচ্ছে কি, যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হাফ কন্ট্রোল ডিভাইস। ইম্পর্টেন্ট পয়েন্ট পড়লাম, কি বলা হয়? হাফ কন্ট্রোল ডিভাইস। তাহলে প্রথমে একটু রিভিশন করে নেবো আমরা। দেখো, ফার্স্ট কি বললাম? 3টে জাংশন থাকে, J1, J2, J3। 4টে লেয়ার থাকে, পিএন। তাহলে 3টে জাংশন, 4টে লেয়ার। আর কি থাকে? আর তোমার তোমার টার্মিনাল কটা থাকে? থ্রি টার্মিনালগুলো কী কী নাম? অ্যানোড, গেট এবং ক্যাথোড। তাহলে হয়ে গেল তোমাদের 4টে কোয়েশ্চেন, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কটা জাংশন থাকে, কটা লেয়ার থাকে, কটা টার্মিনাল থাকে, টার্মিনালগুলোর নাম কি। আর কি, এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল ডিভাইস। কোন দিক থেকে কারেন্ট ফ্লো হয়? অ্যানোড টু ক্যাথোড কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। কারেন্ট ফ্লো কার জন্য হয়? ও বোথ বোথ ইলেকট্রন অ্যান্ড হোলের জন্য ফ্লো হয়, ইলেকট্রন অ্যান্ড হোল এর জন্য ফ্লো হয়, ঠিক আছে। তো এগুলো জেনে গেলাম, এরপরে কোনো কোশ্চেন এখান থেকে থাকবে না। তারপর দেখো, চলো তোমরা ভিআই ক্যারেক্টারিস্টিক, এখান থেকে কী কোশ্চেন আসবে? এখান থেকে দেখো, মানে হচ্ছে আমরা যে এসসিআরটাকে, মানে যেটাকে বলা হয় তোমাদের থাইরিস্টর, এটাকে আমরা যদি অন করতে চাই, কীভাবে অন করবো? দেখো, অন করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে, ঠিক আছে, মানে যেটাকে বলা হয় ট্রিগারিং বলা হয়, ঠিক আছে। অন করা মানে হচ্ছে ট্রিগার করা। তো সেটা আমরা কীভাবে ট্রিগারিং করবো বা কীভাবে অন করবো, তার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে, বিভিন্ন ধরনের কানেকশন আছে।
তো আমরা যখন ভিআই ক্যারেক্টারিস্টিক্স পড়ি কার এসসিআর এর মধ্যে কি থাকে, তিনটে মোড থাকে। কি কি মোড? একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড, একটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড, আর একটা হচ্ছে রিভার্স ব্লকিং মোড। এখান থেকে কোশ্চেন কী ধরনের দেয়, যে ফরওয়ার্ড ব্লকিং মোডে J1 J2 J3 কোন বাসে থাকবে, ফরওয়ার্ড কন্ডাকশন মোডে J1 J2 J3 কোন বাসে থাকবে, আর ফরওয়ার্ড ব্লকিং মোডে কোন বাসে থাকবে, আর রিভার্স ব্লকিং মোডে কোন বাসে থাকবে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ছবিটা যদি না মনে রাখতে চাও, মনে রাখবে না, তাহলে মুখস্থ করে ডাইরেক্ট যে ফরওয়ার্ড কন্ডাকশন মোডে J1 J2 J3, J1 মানে কি, J1 আর J3 কি, J1 J3 হচ্ছে তোমার আউটার জাংশন, আর J2 কি, J2 হচ্ছে ইনার জাংশনে, পড়লাম একটু আগে আমরা। তো এই J1 J2 J3 যদি ফরওয়ার্ড বায়াস থাকে এবং J2 যদি ব্রেকডাউন রিজিয়নে থাকে, কি বললাম, J1 J2 J3 যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এবং J2 যদি ব্রেকডাউন রিজিয়নে থাকে, তখন সেই মোডটাকে কি বলা হয়, ফরওয়ার্ড কন্ডাকশন মোড বলা হয়, ঠিক আছে। আর ফরওয়ার্ড ব্লকিং মোড কোনটাকে বলা হয় না, ফরওয়ার্ড ব্লকিং মোড মানে হচ্ছে যদি আউটার জাংশন, হোয়াট ইজ মিন দিস আউটার জাংশন মানে হচ্ছে তোমার J1 অ্যান্ড J3, যদি আউটার জাংশন তোমার কি থাকে, ফরওয়ার্ড বায়াস, এবং ইনার জাংশন মানে হচ্ছে J2, এটা কি থাকে, রিভার্স বায়াস, তখন এটাকে কি বলবো, তখন এটাকে বলবো আমরা ফরওয়ার্ড ব্লকিং মোড। রিভার্স ব্লকিং মোড কোনটা, যদি আউটারটা রিভার্স বায়াস থাকে আর ইনারটা ফরওয়ার্ড বায়াস থাকে, মানে অপোজিট অফ ফরওয়ার্ড ব্লকিং মোড। ফরওয়ার্ড ব্লকিং মোড আর রিভার্স ব্লকিং মোড অপোজিট হয়। ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে কি বললাম তোমাকে, যে আউটার জাংশনটা কি হয় না, ফরওয়ার্ড বায়াস হয়, ইনার জাংশনটা কি হয়, রিভার্স বায়াস হয়। এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড, ঠিক আছে। আর রিভার্স ব্লকিং মোডে কি হয় না, আউটারটা রিভার্স বায়াস হয় আর ইনারটা ফরওয়ার্ড বায়াস হয়, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু, হ্যাঁ। আর ইয়ের ক্ষেত্রে কি হয়, কন্ডাকশনের ক্ষেত্রে কি হয়, তিনটেই তোমার ফরওয়ার্ড বায়াস হয় এবং J2 ব্রেকডাউন রিজিয়নে থাকে। ব্যাস এটুকু এখান থেকে কোশ্চেন থাকবে, আর কিছু কোশ্চেন থাকবে না, হয়েছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। দেখো এটা একটা ডিসি সুইচ হিসেবে কাজ করে, ঠিক আছে, এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার, এটা একটা ডিসি সুইচ হিসেবে কাজ করে। এখান থেকে কোশ্চেনটা ডাইরেক্ট, যে এসসিআর ওয়ার্কস অ্যাজ এ এসি সুইচ, ডিসি সুইচ, এরকম ধরনের কোশ্চেন দেবে। তো ডিসি সুইচ হিসেবে কাজ করে, কেন কাজ করে, কারণ হচ্ছে যে উই কানেক্ট ডিসি সাপ্লাই টু দ্য গেট টার্মিনাল। আমরা কি করি, যে গেটের যে টার্মিনালটা থাকে সেই টার্মিনালে কি করে আমরা ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করার পরে কি হয় না, থাইরিস্টার অন হয়, ঠিক আছে। মানে থাইরিস্টারকে অন বা অফ হওয়ার জন্য, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে তোমরা, যে থাইরিস্টারকে অন বা অফ হওয়ার জন্য গেট টার্মিনালের ভূমিকা অনেক, ঠিক আছে। মানে গেট যে টার্মিনালটা থাকে, ওই টার্মিনালটা শুধুমাত্র ওই থাইরিস্টারকে অন বা অফ করার জন্য ইউজ হয়, ঠিক আছে। গেট টার্মিনালটা কী জন্য ইউজ হয় না, থাইরিস্টারকে বা এসসিআরকে তোমার কী করার জন্য, অন অর অফ করার জন্য ইউজ হয়, ঠিক আছে। অন হয়ে যাওয়ার পরে এই গেট টার্মিনালে কোনো কাজ থাকে না, আর অফ হয়ে যাওয়ার পরেও গেট টার্মিনালে কোনো কাজ থাকে না। তো এই অন বা অফ করার জন্য গেট টার্মিনালটা ইউজ হয়। তো যখন ধরো সাপোজ ধরো আমি ব্যাটারি যোগ করলাম গেট টার্মিনালে, ঠিক আছে, টার্মিনালে যোগ করার পর কী হলো, এসিআরটা অন হয়ে গেল। তো অন হওয়ার পরে কী করতে হয় আমাদের, এই গেট টার্মিনালটাকে কী করতে হয়, ডিসেবল করে দিতে হয়, ঠিক আছে, কারণ এর কোনো কাজ থাকে না। আর যদি ডিসেবল না করা হয় সেক্ষেত্রে কী ঘটবে, এখানে লিখেছি দেখো আমরা, ডিসকানেক্ট না করলে কী হবে না, হোয়েন এসসিআর টার্ন অন, যখন এসসিআর টার্ন অন হবে তখন কি হবে না, গেট লুজ কন্ট্রোল ওভার দ্য থাইরিস্টার। গেট কি হয় না, গেট তোমার লুজ করে দেয় কন্ট্রোলটা থাইরিস্টারের উপরে। অ্যান্ড দেন উই ডিসকানেক্ট গেট টার্মিনাল, আমরা তোমার ওই গেট টার্মিনালটাকে ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট না করলে কি হবে, পাওয়ার লস হবে। কারণ হচ্ছে গেট টার্মিনালে কোনো কাজ থাকে না, শুধুমাত্র অন এবং অফ করার জন্যই কাজে লাগে। আমরা যদি এটাকে অন রেখে দিই তাহলে ফালতু কী হবে, পাওয়ার লস দেখা যাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই পয়েন্টটা, ঠিক আছে। আর এই গেট টার্মিনালটা শুধুমাত্র অন অফ করতেই কাজে লাগে, বুঝছো। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, যদি তোমাদের কোশ্চেন আসে এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে। ল্যাচিং কারেন্ট কি আর হোল্ডিং কারেন্ট কি। দেখো ল্যাচিং কারেন্ট হচ্ছে একটা মিনিমাম, ইট ইজ এ মিনিমাম ভ্যালু অফ কারেন্ট, একটা মিনিমাম ভ্যালু অফ কারেন্ট, যে কারেন্টটার উপরে এসিআর কী হবে, অন হবে। তাহলে ল্যাচিং কারেন্ট ইজ রিলেটেড টু টার্ন অন করার জন্য, থাইরিস্টারকে অন যে করবো আমরা, সেই অন করার জন্য আমাদের ল্যাচিং কারেন্টটা রিলেটেড করে। ল্যাচিং কারেন্ট হচ্ছে একটা মিনিমাম কারেন্ট, যে কারেন্টের উপরে কারেন্ট আমি যদি দিই তাহলে কী হবে, এসিআর অন হবে। কোথায় দেবো, গেট টার্মিনালে দেবো, তাই না, কোথায় দেবো, গেট টার্মিনালে দেবো। আর হোল্ডিং কারেন্ট কি না, হোল্ডিং কারেন্ট হচ্ছে হোল্ডিং কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট, যে কারেন্টটার নিচে এসিআর অফ হয়ে যাবে, এসিআর কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, ঠিক আছে। এই যে লিখেছি, ইফ দ্য কারেন্ট বিকাম লো অফ হোল্ডিং কারেন্ট, মানে যদি হোল্ডিং কারেন্টের নিচে কারেন্ট চলে যায় তাহলে তখন কী হবে, তখন এসিআরটা অফ হয়ে যায়। তাহলে এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন কী থাকবে, যে তোমার ল্যাচিং কারেন্ট রিলেটেড টু টার্ন অন, টার্ন অফ, এই ধরনের অপশান থাকবে, তখন কী লিখবো, টার্ন অন,
ল্যাচিং কারেন্টের সাথে কি হয়, টার্ন অন হয়, ঠিক আছে। ইট ইজ দ্য মিনিমাম কারেন্ট, ল্যাচিং কারেন্ট হচ্ছে মিনিমাম কারেন্ট, খেয়াল রাখতে হবে। দিস ইজ দ্য মিনিমাম কারেন্ট, যে কারেন্টটার উপরে কি হয়, মিনিমাম কারেন্ট যে কারেন্টের উপরে তোমার কি হয় না থাইরিস্টার অন হয়। আর হোল্ডিং কারেন্ট কি, হোল্ডিং কারেন্ট হচ্ছে যে কারেন্টটার নিচে তোমাদের কি হবে না এসিআর অফ হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রেখে তোমাদেরকে, যে ল্যাচিং কারেন্টের মান সবসময় কি হয়, বেশি হয় হোল্ডিং কারেন্টের থেকে। এটা থেকে কোশ্চেন সবসময় থাকে, ঠিক আছে। কী ধরনের অপশন থাকে, যে ল্যাচিং কারেন্ট লেস দ্যান হোল্ডিং কারেন্ট, ল্যাচিং কারেন্ট গ্রেটার দ্যান হোল্ডিং কারেন্ট, ল্যাচিং কারেন্ট ইকুয়াল টু হোল্ডিং কারেন্ট। তো ল্যাচিং কারেন্টের মানটা সবসময় গ্রেটার দ্যান হোল্ডিং কারেন্ট হয়। চলে যাবো নেক্সট পয়েন্টে। আর একটা কি না, ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্ট যে রেশিওটা হয়, রেশিওটা 1.5 to 2 হয়ে থাকে, মানে এর মাঝখানেই থাকে রেশিওটা, ঠিক আছে। IL/IH, ল্যাচিং কারেন্ট বাই হোল্ডিং কারেন্ট রেশিওটা 1.5 to 2 হয়ে থাকে। উপরে কিন্তু ল্যাচিং খেয়াল রাখবে, নিচে হোল্ডিং। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ল্যাচিং কারেন্টের মানটা অবভিয়াসলি বেশি হচ্ছে হোল্ডিংয়ের থেকে। চলে দেখো দেখো আমরা এটা কমপ্লিট করলাম কি, যে এসিআর সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট আমরা তথ্য জানলাম, ঠিক আছে। তো তোমরা এই পার্টটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটা করলাম আমরা। এবং পরের দিন দেখো আমরা কন্ট্রোল সিস্টেম কী করেছি, কন্ট্রোল সিস্টেমে পড়েছি আমরা ওপেন লুপ পড়েছি, ওপেন লুপ ক্লোজ লুপ পড়েছি, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট 3-তে পড়েছি আমরা, পার্ট 3-তে ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ পড়েছি। আর আমরা পার্ট 4-এ কী পড়লাম, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়লাম, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছি। ডেটা ইলেকট্রনিক্সে কী পড়েছি আমরা, বিভিন্ন ধরনের কোড সম্বন্ধে জেনেছি, এবং তার সঙ্গে কী করেছি, তার সঙ্গে আমরা জেনেছি কি, তার সঙ্গে আমরা ডেসিমেল টু কনভার্ট করছি, ডেসিমেল টু বাইনারি বলো বা অক্টাল বলো বা হেক্সাডেসিমেল বলো, কি এগুলো কী করেছি আমরা, কনভার্ট করেছি। আর আজকে কী করলাম আমরা, আজকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়লাম, এবং পাওয়ার ইলেকট্রনিক্সে আমরা এসিআর সম্বন্ধে তথ্য জানলাম। এসিআর এর কটা টার্মিনাল থাকে, কটা তোমার এসিআর মানে কি, কিন্তু থাইরিস্টার, ঠিক আছে, থাইরিস্টার। তো এবারে দেখো এখানে আমরা কি জানলাম, যে এসিআর এর কটা টার্মিনাল থাকে, তিনটে টার্মিনাল থাকে, তিনটে। কটা তোমাদের লেয়ার থাকে, 4টে লেয়ার থাকে। কটা তোমাদের জাংশন থাকে, 3টে জাংশন থাকে। এবং আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, যে 3টে মোড থাকে, 3টে মোডে কখন কোন মোডটা কাজ হবে। ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে কী হয়, ফরওয়ার্ড রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে কী হয়, ফরওয়ার্ড কন্ডাকশন মোডের ক্ষেত্রে কী হয়। এবং আমরা ল্যাচিং কারেন্ট জানলাম, হোল্ডিং কারেন্ট জানলাম, এবং এটাও জানলাম যে ল্যাচিং কারেন্ট রিলেটেড টু টার্ন অন এবং হোল্ডিং কারেন্ট রিলেটেড টু টার্ন অফ। এবং ল্যাচিং কারেন্টের মান সবসময় হোল্ডিং কারেন্টের থেকে বেশি হবে, এবং ল্যাচিং কারেন্ট বাই হোল্ডিং কারেন্টের মানটা 1.5 to 2 হবে। এটা আমরা জানলাম আজকে। তো আমরা পরের দিন কি করব, পরের দিন দেখো, পরের দিন আমরা যদি আমরা দেখি যে হ্যাঁ কন্ট্রোল সিস্টেম থেকে, আচ্ছা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাবে তোমরা পরের দিন মানে পার্ট 6-এ তোমরা কোন টপিক থেকে তোমরা কোন সাবজেক্ট থেকে তোমরা জানতে চাও, সেই সাবজেক্টের মধ্যে টপিক আমি খুঁজে নেবো যে কোন টপিকটা ইম্পর্টেন্ট। বাট তোমরা বলে দিও যে কোন সাবজেক্ট তোমাদের দরকার, কন্ট্রোল সিস্টেম দরকার, না ডিজিটাল দরকার, নাকি তোমাদের এই পাওয়ার ইলেকট্রনিক্স দরকার, নাকি কিছু অ্যানালগ ইলেকট্রনিক্স দরকার, ঠিক আছে। তাহলে আমি পরের দিন তাহলে অ্যানালগ ইলেকট্রনিক্স করাতে পারি। তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো আমরা নেক্সট চলে যাবো আমরা আমাদের অনলাইনের সিরিজে। তো অনলাইনের সিরিজে আগের দিন আমরা কটা পর্যন্ত করেছি, 60 পর্যন্ত করেছি। আজ আমরা করবো কি 61 পর্যন্ত। ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, নিউমেরিক্যাল। তো দেখো তোমরা আগে অ্যান্সারটা দেখো না, বাস অঙ্কটা ভালো করে পড়ো। কী লেখা আছে, হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কত হবে একটা ম্যাটেরিয়ালের, যদি ম্যাটেরিয়ালটা কী হয় ফ্রি স্পেসে রেখে দেওয়া হয়। এবং এখানে কী কী দিয়ে দিয়েছে, যখনই তোমাদের নিউমেরিক্যাল দেবে না সবসময় কী করবে, তোমরা ফার্স্ট অঙ্কটা পড়বে, পড়ে দেখবে যে কী কী দেওয়া আছে, কী দেওয়া আছে, ফিল্ড স্ট্রেংথ দেওয়া আছে। ফিল্ড স্ট্রেংথ মানে কি, এইচ দেওয়া আছে, তাহলে আমাদের এইচ দেওয়া আছে হলো। আর কি দেওয়া আছে, আর ফ্লাক্স ডেনসিটি মানে বি দেওয়া আছে। বার করতে কি বলেছে না, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি যেটাকে এক্স এম দ্বারা প্রকাশ করা হয়। ব্যাস আমাদের কী কী দেওয়া আছে, এইচ দেওয়া আছে, বি দেওয়া আছে, এবং এক্স এম বার করতে বলেছে। তোমাদেরকে ভাবতে হবে যে একটা ফর্মুলা আমরা পড়েছি, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে বি সমান মিউ ইন্টু এইচ, বি সমান মিউ ইন্টু এইচ। মিউটাকে কী বলা হয়, মিউটাকে বলা হয় পারমিয়াবিলিটি, ঠিক আছে, কোনো মিডিয়ামের পারমিয়াবিলিটি। এরপরে আমরা এটাকে বি সমান মিউটাকে মিউ নট ইন্টু মিউ আর লিখতে পারি, ঠিক আছে, ইন্টু এইচ। যেখানে মিউ নটটাকে কী বলা হয় না, এয়ারের তোমার ফ্রি স্পেস বা এয়ারের তোমার পারমিয়াবিলিটি, আর মিউ আর হচ্ছে তোমার রিলেটিভ পারমিয়াবিলিটি। আবার আমরা আরেকটা ফর্মুলা পড়ি, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে মিউ আর সমান 1 + xm, ঠিক আছে, মানে হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি সমান 1 প্লাস কি না ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো এইখান থেকে আমরা কি করবো দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস জেনে গেলাম আমরা, যে বি এর মান তো কোশ্চেনে দেওয়া আছে আমাদের, এইচ এর মানও কোশ্চেনে দেওয়া আছে আমাদের। আর আমরা জানি যে মিউ নটের মানটা কত হয়, 4 পাই ইন্টু 10⁻⁻⁷ হয়, এটা জানি আমরা। আর মিউ আর এর মানটা কত জানলাম মাত্র, 1 + xm। তো এই মান এই সব মানগুলোকে যদি আমরা ইউজ করি তখন আমরা এই নিউমেরিক্যালটা ইজিলি করতে পারবো। না দেখো বি সমান মিউ নট ইন্টু মিউ আর ইন্টু এইচ, বি এর মান পুট করে দেবো, মিউ নটের মান পুট করে দেবো, আর মিউ আর এর মানটা 1 + xm বা এক্স বলতে পারো, ইন্টু এইচ এর মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা এক্স এর মানটা বার করতে পারবো।
খুবই ইজি জিনিস, তোমাদের মনে রাখতে কী হবে যে মিউ আর মানে রিলেটিভ পারমিয়াবিলিটি, এটাকে রিলেটিভ পারমিয়াবিলিটি বলা হয়, এটা সমান কী হয় 1 প্লাস এক্স, এক্স মিনস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ঠিক আছে। আর বি ফর ফ্লাক্স ডেন্সিটি, এইচ ফর ফিল্ড স্ট্রেংথ বলা হয়। আর মিউ নটটা কি, ফ্রি স্পেস পারমিয়াবিলিটি, ঠিক আছে। তো আমি আশা করছি এই তোমাদের কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের ইয়েতে যাচ্ছি না, তোমার অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সারটা তোমরা করে দেখে নিও, 1.38 চলে আসবে। ক্যালকুলেশনে যাচ্ছি না আমি, চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, কোশ্চেনটা দরকার পড়ো। নিউমেরিক্যাল করার সময় সবথেকে ফার্স্ট কি খেয়াল রাখবে, কী কী দিয়ে দিয়েছে আমাদের এবং কী বার করতে হবে এবং সেখানে কী ফর্মুলাটা আমরা ইউজ করবো, ঠিক আছে। তো তোমাদের একটা তোমাদের কতগুলো আমাদের ফর্মুলা তোমাদের বলে দিই, এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করতে পারো। যে দেখো ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড বা ক্রিটিক্যাল ফিল্ড স্ট্রেংথ, এটাকে এসি কী বললাম, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ফিল্ড স্ট্রেংথ, FIELD এই কোশ্চেনটা এসএসসি যেইতে এসেছিলো, উপরেরটা এসএসসি যেইতে এসেছিলো। এইচ যেমন কী বললাম, ক্রিটিক্যাল ফিল্ড স্ট্রেংথ। এইচ নট কী বলা হয়, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, STRENGTH। আচ্ছা, টিসি কী বলা হয়, টিসিকে বলা হয় তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার। তো এই সবগুলোকে মিলে না একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এইচসি ইকুয়াল টু এইচ নট ইন্টু 1 মাইনাস টি বাই টিসি তার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার, ঠিক আছে। এই একটা ইম্পর্টেন্ট ফর্মুলাটা কি বললাম, এইচসি সমান এইচ নট ইন্টু 1 মাইনাস টি বাই টিসি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা কার, এইচসি মানে কি ক্রিটিক্যাল ফিল্ড স্ট্রেংথ, এইচ নট মানে কি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আর টি মানে কি টেম্পারেচার, যে টেম্পারেচারটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে দেখবে, ঠিক আছে। আর একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তো এগুলো থেকে তোমরা এইচসি এর মান নির্ণয় করতে পারবে যদি তোমাদের এইচসি নির্ণয় করতে বলে। এই একটা ফর্মুলা হলো। আর একটা ফর্মুলা কি না, ফর্মুলাটা হচ্ছে আইসি মানে স্যার কি, আইসি মানে হচ্ছে ক্রিটিক্যাল কারেন্ট, আর ক্রিটিক্যাল কারেন্টের ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে 2πr ইন্টু এইচসি, কী বললাম 2πr ইন্টু এইচসি, আর ফর রেডিয়াস, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল কারেন্টের ফর্মুলা, এই দুটো ফর্মুলা আমাদের তোমরা নোট ডাউন করে রাখো, এই দুটো ফর্মুলা তোমাদের কাজে লাগবে এই অঙ্কটা করার জন্য, ঠিক আছে। তো আমরা যখন এই কোশ্চেনটা পড়বো, তো কোশ্চেনের মধ্যে কী কী দিয়ে দিয়েছে দেখো, ডায়ামিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, কী দিয়ে দিয়েছে, ডায়ামিটার দিয়ে দিয়েছে। তো ডায়ামিটার থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা আর নির্ণয় করবো, আর সমান কত হবে, আর বার করে নেবো, ঠিক আছে, 2 মিলিমিটার। আর কি দিয়েছে আমাদের দেখে নেবো, দেখো ভালো করে কোশ্চেনটা পড়লে বুঝে যাবে। দেখো ক্রিটিক্যাল টেম্পারেচার দিয়ে দিয়েছে, কত ক্রিটিক্যাল টেম্পারেচার, টিসি দিয়ে দিয়েছে 20K। আর কি স্যার, আর আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ দিয়ে দিয়েছে, মানে এইচ দিয়ে দিয়েছে নাকি, মানে এইচ ম্যাগনেটিক ফিল্ড মানে এইচ নট দিয়ে দিয়েছে, এইচসি কিন্তু দেয়নি, এইচ নট কত দিয়েছে, এইচ নট 2 × 10⁻³ দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের কী বার করতে বলা হয়েছে, ভ্যালু অফ দ্য ক্রিটিক্যাল কারেন্ট, বাহ, আইসি বার করতে বলেছে আমাদের। আইসি মানে কি 2πr ইন্টু এইচসি। তো দেখো আমাদের স্যার, আমাদের 2 এর মান তো জানি, পায়ের মানও জানি, আর এর মানটা দিয়ে দিয়েছে 2 মিলিমিটার। এইচসি দরকার আমাদের, তো এইচসি ফর্মুলা আমরা এইমাত্র পড়লাম, ফর্মুলাটা কত, এইচসি সমান এইচ নট ইন্টু 1 মাইনাস টি বাই টিসি তার হোল স্কোয়ার। চলো এখানে এইচ নটের মান পুট করো, টি এর মান হচ্ছে 10K, আর টিসি কত, টিসি সমান 20K। ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখে নাও তোমরা কীভাবে করেছি। এইচসি দিয়ে দিয়েছি আমরা, এইচ নটের মান পুট করেছি, টি পুট করেছি, টিসি পুট করেছি, আমরা ক্যালকুলেশন করে ডাইরেক্টলি এইচসি পেয়ে গেছি। এইচসি পেয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা রেডিয়াস কোশ্চেনে দিয়ে দিয়েছে, এখান থেকে আইসি সমান 2πr ইন্টু এইচসি। আর হ্যাঁ, আর এই তোমাদের ক্লাসের যে পিডিএফটা তোমরা কীভাবে টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে। আর টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অফিসিয়াল টেলিগ্রামের লিঙ্ক, তোমরা ওখানে জয়েন করতে পারো, ওখানে তোমাদের টেলিগ্রাম, ওখানে তোমাদের কি পিডিএফটা পেয়ে যাবে ক্লাস হয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে, এক ঘন্টার মধ্যে। তো চলো নেক্সট আমরা চলে যাবো এবারে কিসে, নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের বিভিন্ন সময় না এই tan ইনভার্স 3/4 আর tan ইনভার্স 4/3 এর মানটা দরকার হয়, এটা মুখস্থ করে নেবে। tan ইনভার্স 3/4 এর মানটা হচ্ছে 36.87, আর tan ইনভার্স 4/3 মানটা হচ্ছে 53.13 ডিগ্রি। এটা কখন লাগা জানো তো, এটা তোমাদের লাগবে কখন, যখন পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে বলবে। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কীরকমভাবে কি ইম্পর্টেন্ট দেখো, তোমাদের ডাইরেক্টলি কস, ধরো তোমাদের বললো যে কস অফ
36.87 মান কত তোমরা নির্ণয় করতে বলবে, চিন্তার কিছু কারণ নেই। এই অ্যাঙ্গেলটা মানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাঙ্গেলের মানটা তোমরা মুখস্থ করবে, তোমাদের বিভিন্ন নিউমেরিক্যাল কাজে লাগবে, ঠিক আছে। এখন কী কাজে লাগবে, কীভাবে হবে, সেটা তোমাদের নিউমেরিক্যাল করলে বুঝতে পারবে, কিন্তু কাজে লাগবে। মনে রাখবে যে ট্যান ইনভার্স 3/4 36 ডিগ্রি কাছাকাছি হয়, আর ট্যান ইনভার্স 4/3 53 ডিগ্রি কাছাকাছি হয়। নেক্সট দেখো 64 চলে যাবো আমরা, যে ইন্ডাকশন টাইপ যে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার যেগুলো হয় আর কি, সেগুলো যে ইলেকট্রিক এনার্জিটা মেজার করে, সেটা তার ইউনিটটা কী, তার ইউনিটটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার এটাকে ইউনিটও বলা হয় বা বোর্ড বলা হয়, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, একই জিনিস তিনটে। এরপর দেখো চলে এসো শেয়ারিং ব্রিজ। দেখো আমরা যখন মেজারমেন্ট পড়ি না, তো মেজারমেন্ট যখন পড়ি আমরা, তখন আমরা কী কী করি, রেজিস্ট্যান্সের মেজার করি, ইন্ডাকটেন্সের মেজার করি এবং ক্যাপাসিট্যান্সের মেজার করি। রেজিস্ট্যান্সের মেজার করার জন্য আমাদের 3 ধরনের রেজিস্ট্যান্স হয়, একটা হচ্ছে কি লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট, হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট এবং মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্ট। 3 ধরনের রেজিস্ট্যান্সকে মেজার করার জন্য বিভিন্ন ধরনের ব্রিজ ইউজ হয়, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কী হয় না, হাই কিউ কয়েল হয়, হাই কিউ কয়েল এবং লো কিউ কয়েল, এই দু ধরনের কয়েল হয়, এবং এই দু ধরনের কয়েলের জন্য বিভিন্ন ধরনের আমাদের কী হয়, ব্রিজ ইউজ হয়। একইভাবে আমাদের ক্যাপাসিট্যান্স মেজার করার জন্য দু ধরনের ব্রিজ ইউজ হয়। সেই দুটো ব্রিজের নাম কি, একটা হচ্ছে ডি স্কটি ব্রিজ এবং শেয়ারিং ব্রিজ, SHERING, শেয়ারিং ব্রিজ। আমি বাকিগুলো বললাম না কেন, বাকিগুলো বললে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ইন্ডাকটেন্স মেজারমেন্ট বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বাট অনেক টাইম চলে যাবে। আমি শুধুমাত্র আমার টপিকের, আমার ইম্পর্টেন্ট পয়েন্টের রেসপেক্টে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলবো, ঠিক আছে। তো ক্যাপাসিটি মেজার করার জন্য কী দরকার, ডিসকটি ব্রিজ একটা ব্রিজ, এই ব্রিজের সাথে কী হয়, আমরা ক্যাপাসিটেন্স মেজার করতে পারি, এবং শেয়ারিং ব্রিজের সাথে আমরা কী করতে পারি, ক্যাপাসিটেন্স মেজার করতে পারি। তো আচ্ছা, হ্যাঁ, ক্যাপাসিটেন্স মেজার করতে পারি। তো কীরকম দেখতে হয় শেয়ারিং ব্রিজটা, সেটা আমরা জেনে নেবো একটুখানি। দেখো শেয়ারিং ব্রিজ যখন আমরা মেজার করি তখন কী হয়, এখানে এটা আর থাকে, এখানে একটা সি থাকে, আর এইখানে কি থাকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে C1, এখানে থাকে তোমার C2, আর এখানে থাকে তোমাদের R1, R2, C1, C2, R3, আর এখানে কি থাকে, এখানে তোমাদের একটা রেজিস্ট্যান্স থাকে, একটা ক্যাপাসিট্যান্স থাকে, ঠিক আছে। আর এটা তোমাদের কী হয়, এটা তোমাদের এভাবে জুড়ে যায়, এটা R3, C1, C2, C3, আর এটা R4 হয়ে যাবে, আর এখানটা হচ্ছে C4। আর এখানে কী হয়, এখানে আমাদের সাপ্লাই দিতে হয়, এখানে আমাদের সাপ্লাই দিতে হয়, ঠিক আছে। তো দিস ইজ কল শেয়ারিং ব্রিজ, এটাকে শেয়ারিং ব্রিজ বলা হয়, এটা আমরা সাপ্লাই দিলাম। এটা একটা এসি ব্রিজ, প্রথমে বলে রাখি, এটা একটা এসি ব্রিজ। তো এসি ব্রিজ এখানে দেখো এই যে পার্টটা, এই দিকের পার্টটাকে বলা হয় টেস্ট ব্রাঞ্চ, কী বলা হয়, টেস্ট ব্রাঞ্চ বলা হয় এটাকে। তো এখানে আমাদের কি, এখানে আমাদের R1 এর মান নির্ণয় করতে হয় এবং C1 এর মান নির্ণয় করতে হয়, এটাকেই টেস্ট ব্রিজ বলা হয়, ঠিক আছে। এখানে কোশ্চেনের মধ্যে R3 বলো, R4 বলো, C4 বলো, C2 বলো, এগুলো কী হয়, এগুলো সব দেওয়া থাকে। ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলে রাখি, ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, বিভিন্ন 4টে ব্রিজ দিয়ে বলে দেয় যে এই ব্রিজটা কী ধরনের ব্রিজ। তো এই ধরনের ব্রিজ তোমরা যদি দেখতে পাও, যে এখানে R1 C1 থাকবে, এটা C2 থাকবে, R4 থাকবে, এইদিকে প্যারালালে তোমাদের R4 আর C4 কানেক্ট থাকবে, এই ব্রিজটাকে কী বলা হয়, এই ব্রিজটাকে বলা হয় তোমাদের শেয়ারিং ব্রিজ। আর এখানে একটা ডিটেক্টর লাগানো থাকে মাঝখানটাতে, ঠিক আছে, ডিটেক্টর লাগানো থাকে, যেটাকে ডি বলা হয়, ব্যাস। তো এখানে আমাদের কি মনে রাখতে হবে, দেখো এখান থেকে আমরা C1 কত হবে আমাদের এবং R1 কত হবে। তো যখন আমরা সি নির্ণয় করি বা ক্যাপাসিটেন্স নির্ণয় করি, খেয়াল করতে হবে আমাদেরকে যে ক্যাপাসিটেন্স হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। যখন আমরা ক্যাপাসিটেন্স নির্ণয় করবো তখন ক্যাপাসিটেন্সটাকে মেন প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। আমি ব্যাপারটা কি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা যদি C1 নির্ণয় করি তাহলে C1টা ফার্স্ট লিখতে হবে, ঠিক আছে। আমরা যদি সি নির্ণয় করতে চাই আর কি, ক্যাপাসিটেন্স নির্ণয় করতে চাই, তাহলে C1 ফার্স্ট লিখতে হবে। C1 লেখার পরে C1 এর সামনাসামনি যে আরটা থাকবে সেটাকে ভাগ করতে হবে। C1 এর সামনাসামনি কী আছে, R4 আছে, দেখো C1 এর অপোজিটে C1 এর সামনাসামনি কী আছে, R4 আছে, তাহলে এখানে আমরা C1/R4 লিখব, সমান আমরা কী নির্ণয় করছি, ক্যাপাসিটেন্স নির্ণয় করছি, তার মানে ফার্স্ট ক্যাপাসিটেন্স। এবার অপোজিট ব্রাঞ্চ দেখো, মানে C2 লিখব, বাই কত লিখবো, বাই R3 লিখব, ঠিক আছে। এখান থেকে আমরা C1 সমান কত পাচ্ছি, C1 সমান কত পাচ্ছি, C1 সমান C2R4/R3। তো এটা হচ্ছে C1 এর মান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে। কী করে নির্ণয় করলাম বুঝতে পারলে। আমাদের সিটা হচ্ছে মেন টপিক, যদিও এটা এভাবে নির্ণয় করার রুল নয়, এটা একটা বড় ক্যালকুলেশন আছে, আমি শর্টকাটে তোমাদের বললাম কীভাবে নির্ণয় করতে হয়। সি বার করতে গেলে ফার্স্ট সিটাকে নেবে, ঠিক আছে, আর অপোজিটের রেজিস্ট্যান্সটা নেবে, আর ইকুয়াল টু কি অন্যদিকে প্রথমে সিটাকে নেবো, তারপরে রেজিস্ট্যান্সটা নেবো। এখানে আমি যদি R1 নির্ণয় করতাম, R1, ঠিক আছে, তো R1 কত হতো, দেখো R1 কত হবে না, R1 সমান হবে, দেখো ফার্স্ট, সরি R1 এভাবে লিখবো না আমরা, তো R1
বাই, কেন আর ওয়ান ফার্স্ট লিখলাম কেন, কারণ আমরা আর ওয়ান নির্ণয় করছি, আর নির্ণয় করছি, রেজিস্ট্যান্স নির্ণয় করছি, ওই জন্য ফার্স্ট আমরা আরকে নিতে হবে। যখন আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করবো আমাদের মেন প্রায়োরিটি আর মানে রেজিস্ট্যান্স নিতে হবে। যখন আমরা ক্যাপাসিট্যান্স মেজার করবো তখন আমাদের মেন প্রায়োরিটি কিনতে হবে, ক্যাপাসিট্যান্স নিতে হবে। এখানে যদি আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করি তাহলে কী লিখবো, আর ওয়ান বাই, বাই কত হবে, বাই C4 হবে, আর4 কিনতে হবে না। আর নির্ণয় মানে আমার রেজিস্ট্যান্স নিতে হবে, ঠিক আছে, সমান সমান কত হবে, রেজিস্ট্যান্স নির্ণয় করছি মানে কি, উপরে R3 আর নিচে C2, এখান থেকে আমরা আর ওয়ান পেয়ে যাবো। আর ওয়ান কত হবে, R3C4 বাই C2, এখান থেকে আর ওয়ান এবং C1 এর মান আমরা পেয়ে যাবো। আর এটা কি টেস্ট রেজিস্ট্যান্স বলা হয় বা টেস্ট রেজিস্ট্যান্স এবং টেস্ট ক্যাপাসিট্যান্স বলা হয়, ঠিক আছে। এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের কোশ্চেনের মধ্যে এই পয়েন্টটা এটাই ছিল, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা তোমরা পিডিএফে পুরোটা পেয়ে যাবে। তো দেখো এখানে একটা জিনিস ভুল আছে, এটা R3 হবে, ঠিক আছে, এটা R3 হবে, তাহলেই তোমাদের পুরোটা চলে যাবে। চলো নেক্সট চলে যাবো। স্যারিং ব্রিজ কী করে, কী বললাম তাহলে, এটা ক্যাপাসিট্যান্স মেজার করে, কী মেজার করে, ক্যাপাসিট্যান্স মেজার করে, ক্যাপাসিট্যান্স। যদিও ক্যাপাসিট্যান্স ছাড়াও আর অনেক কিছু মেজারমেন্ট করে, যেমন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্ট করে, ফেজ অ্যাঙ্গেল মেজারমেন্ট করে, ঠিক আছে, ডাইইলেকট্রিক লস মেজারমেন্ট করে, ডাইইলেকট্রিক লস, যার ফর্মুলা কি, ডাইইলেকট্রিক লসের ফর্মুলা কি, ওমেগা সিভি স্কোয়ার ট্যান্ডেল, ওমেগা সিভি স্কোয়ার ট্যান্ডেল। তো এইটা নির্ণয় করে, ডাইইলেকট্রিক লস নির্ণয় করে, ঠিক আছে। দেখো চলে যাবো নেক্সট পয়েন্টে। আমরা যদি ইনকারেক্ট অ্যাডজাস্টমেন্ট করি, দেখো যখন আমরা ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার পড়ি, ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার, সেখানে কী থাকে, সেখানে শেডিং ব্যান্ড থাকে, ঠিক আছে, শেডিং ব্যান্ড। তো আমরা যদি এই শেডিং ব্যান্ডের পজিশনটাকে উল্টোপাল্টা জায়গায় লাগিয়ে দিই, ইনকারেক্ট জায়গায় লাগিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, সেক্ষেত্রে একটা এরর দেখা যায়, এররটার নাম হচ্ছে ফেজ অ্যাঙ্গেল এরর বা ফেজ এরর। ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ঠিক আছে, যে ইন্ডাকশন টাইপ যে এনার্জি মিটার থাকে, সেই এনার্জি মিটারের শেডিং ব্যান্ডটাকে যদি আমরা ইনকারেক্ট অ্যাডজাস্টমেন্ট করি তাহলে কী হবে, সেখানে আমাদের ফেজ এরর দেখা দেবে। চলে যাবো নেক্সট পয়েন্টে। দেখো দ্য অপারেশন অফ মেগার, মেগার কি মেজার করে, মেগার তো আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা হাই রেজিস্ট্যান্স কী করে, মেজারমেন্ট করে, কে, মেগার। তো এই মেগারের যে অপারেশনটা হয়, অপারেশনটা বেসড অন মুভিং কয়েল মিটার, ঠিক আছে। অপারেশন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যে অপারেশনটা কী হয় না, মুভিং কয়েলের যে অপারেশন তার উপর বেস করে হয়। আর এটা ওয়ার্ক করে কোন প্রিন্সিপালের, মানে মেগার যে ওয়ার্ক যেভাবে কাজ করে এটা কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, মানে কোন প্রিন্সিপালের উপর বেস করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। দেখো এখানে অপারেশনের সঙ্গে ওয়ার্কটা গুলিয়ে ফেলো না। অপারেশন মানে হচ্ছে আমাদের মেগারকে চালানোর জন্য যে আমরা যে অপারেট করি, মেগারকে যে স্টার্ট করার জন্য বা চালানোর জন্য, সেটা মুভিং কয়েল মিটার। কেন না, কারণ মেগার চালানোর জন্য আমাদের হ্যান্ড ড্রাইভেন ডিসি জেনারেটর দরকার। যে নিচে দেখো আমি, যে আমাদের এটা হ্যান্ড ড্রাইভেন কী দরকার, ডিসি জেনারেটর দরকার। আর ডিসি মানে কি, পিএমসি মানে কি, মুভিং কয়েল। তো সেই কারণের জন্য অপারেশনটার জন্য কি দরকার হয় না, মুভিং কয়েল দরকার হয়। আর ওয়ার্ক মানে কোন ওয়ার্কে সে কাজ করে, কে, মেগার ইনস্ট্রুমেন্টটা, সেই ইনস্ট্রুমেন্ট সেইটা তোমার কোন ইয়েতে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে কী হয় না, মেগার ওয়ার্ক করে। আর এখানে অপারেশন যে ভোল্টেজ, এটা ভোল্টেজটা কত হয়, 500 ভোল্ট, 250 ভোল্ট, 2500 ভোল্ট, 1000 ভোল্ট, এগুলো হচ্ছে তোমাদের কি টেস্ট ভোল্টেজ, ঠিক আছে। খেয়াল করবে কিন্তু, ঠিক আছে, অপারেশনটা কিন্তু পিএমসির সাহায্যে হয়, ওয়ার্কিংটা কত হয়, ওয়ার্কিংটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেসে হয়, এটা মেগারের, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্ট। আর একটা বলে রাখি, মেগারের যে ইয়েটা হয় তোমাদের যে ড্যাম্পিংটা ইউজ করা হয়, ঠিক আছে, ড্যাম্পিং কার সাহায্যে ইউজ করা হয়, তোমাদের কয়েলের সাহায্যে ইউজ করা হয়, কোনো স্প্রিং ইউজ করা হয় না, ঠিক আছে, স্প্রিং কন্ট্রোল ইউজ করা হয় না, কয়েলের সাহায্যে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট দেখো, স্পিড অফ দ্য মোটর। দেখো আমরা আগের দিন একটা পয়েন্ট পড়েছিলাম যে ইলেকট্রিক ট্রেনের ক্ষেত্রে বা ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে আমরা যে ব্রেকিং ইউজ করি, ব্রেকিংটার নাম হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং, ঠিক আছে, একদিন পড়েছিলাম আমরা, ঠিক আছে। আর প্লাগিং বলে একটা মেথড ছিল, সেই প্লাগিং মেথডটা আমরা ইউজ করি না। কেন ইউজ করি না, কারণ এখানে বেশি হিট লস হয়। তো এই যে রিজেনারেটিভ ব্রেকিং কী হয় না, মোটরের স্পিডটা কী হয় না, বেশি হয়ে যায় কার থেকে, সিঙ্কোনাস স্পিডের থেকে, মানে এনএস স্পিডের থেকে বেশি হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে রিজেনারেটিভ ব্রেকিংয়ে কী হয় না, স্পিডের ভ্যালুটা কী হয় না, বেশি হয়ে যায় সিঙ্কোনাস স্পিডের থেকে। চলে যাবো নেক্সট পয়েন্টে। একটা ট্রান্সফরমারের ইনপুট যদি আমি স্কোয়ার ওয়েভ দিই, তাহলে আউটপুটটা কী হবে, আউটপুটটা পালস ওয়েভ হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা কোশ্চেনটা এসেছে যেতে এসেছিল। ট্রান্সফরমারের ইনপুট যদি স্কোয়ার ওয়েভ দেওয়া হয়, তাহলে আউটপুট কী হবে, পালসড ওয়েভ হবে। নেক্সট দেখো, ব্লক রোটার টেস্ট, এটা এক ধরনের টেস্ট। এই টেস্টটা কার সঙ্গে সিমিলার, এই টেস্টটা সিমিলার টু শর্ট সার্কিট টেস্ট অফ এ ট্রান্সফরমার।
আর আমরা সবাই জানি যে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টে কী পাওয়া যায়, আমরা ভ্যারিয়েবল লস পাই, ভ্যারিয়েবল লস জানতে পারি, এটাকে কপার লসও বলা হয়। ঠিক আছে, কপার লস জানতে পারি আমরা। তার মানে কি, তার মানে এই যে ব্লক রোটর টেস্ট, এই টেস্টটা আমরা ইন্ডাকশন মোটরে করে থাকি। কী করে থাকি? ইন্ডাকশন মোটর করে থাকি। IM ফর ইন্ডাকশন মোটর। তো এখান থেকে আমরা কী জানতে পারি? ভ্যারিয়েবল লস জানতে পারি। ভ্যারিয়েবল লস কী হয়ে জানতে পারি না, আমরা স্ট্যাটোর রেজিস্ট্যান্স, স্ট্যাটোর রিয়াকটেন্স, ম্যাগনেটাইজিং রিয়াকটেন্স, এগুলোর থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, এগুলো সব জানতে পারি আমরা, এগুলো সব ভ্যারিয়েবল জিনিস। ঠিক আছে, স্ট্যাটোর রেজিস্ট্যান্স বলো, রোটর রেজিস্ট্যান্স বলো, এই সমস্ত জিনিসগুলো আমরা কী করতে পারি? জানতে পারি। কার থেকে? ব্লক রোটর টেস্ট। আর এটা কার করা হয় রোটর টেস্টার? এটা তোমাদের ইন্ডাকশন মোটরে করা হয়। ঠিক আছে, চলো যাবো নেক্সট পয়েন্টে। দেখো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যে আমরা পড়ি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ইনিশিয়াল যে ইন্ডাস কারেন্ট পাই আমরা, সেটা প্রডিউস কার থেকে প্রডিউস হয় না, লার্জ লাইন ভোল্টেজ ড্রপ। লাইনের যে ভোল্টেজ ড্রপ হয়, সেই লার্জ লাইন ভোল্টেজ ড্রপের জন্য কি হয় না, ইনিশিয়াল ইন্ডাস কারেন্ট প্রডিউস হয়। কার না? থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তারপর চলে যাবো নেক্সট পয়েন্টে। বলছে কি যে স্পিড অফ এ ডিসি শান্ট মোটর ক্যান বি মোর, the speed of a DC shunt motor can be more than full load speed। কখন হবে না, it is possible to reduce the field current। কী করে স্যার? কারণ হচ্ছে আমরা জানি যে n ভ্যারিয়েস ইবি বাই ফাই। ঠিক আছে, আর ফাই মিন ফাই এপ আর কি, ফিল্ডের ফ্লাক্স। তো ফিল্ডের ফ্লাক্সটা কার উপর ডিপেন্ড করে? ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে। যদি আমাদের স্পিডকে বাড়াতে হয়, তাহলে আমাদের নিশ্চয়ই ফাই এফকে কমাতে হবে। আর ফাই এফকে কমানো মানে কি, আমরা নিশ্চয়ই কারেন্টকে কমাতে হবে। তার মানে কি, রিডিউস ফিল্ড কারেন্ট, আমরা এভাবে বলতে পারি। ঠিক আছে, যে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে কি হয়, n ভ্যারিয়েস ইবি বাই ফাই হয়, তাই না? তো আমরা যদি এখানে এনকে বাড়াতে চাই, মানে স্পিড বাড়াতে চাই, তাহলে কী হবে, মানে নিচটা কমাতে হবে। আর ফাইভ কমা মানে কি, আইএফ কমবে। তার মানে আমরা রিডিউস টু ফিল্ড কারেন্ট। চলে যাবো নেক্সট পয়েন্টে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা 73। ঠিক আছে, কী বলেছে এরা, যে শান্ট ক্যাপাসিটর যেটা হয়, সেটা কী জন্য ইউজ হয়? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ইউজ হয়, ভোল্টেজকে বুস্ট করার জন্য ইউজ হয়, না স্টেবিলিটিকে ইমপ্রুভ করার জন্য ইউজ হয়, লসকে কমানোর জন্য ইউজ হয়, হায়ার পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাবিলিটির জন্য আমাদের শান্ট ক্যাপাসিটর ইউজ হয়, আর ইনক্রিজড কন্ট্রোল অফ দ্য পাওয়ার ফ্লো কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। এটাই মনে রাখতে হবে তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। হ্যাঁ, যে আমাদের শান্ট ক্যাপাসিটর কী কী কাজে লাগে না, ভোল্টেজটাকে বুস্ট করতে কাজে লাগে, পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে কাজে লাগে, ইমপ্রুভ ভোল্টেজ স্টেবিলিটি, রিডিউস লস, হাই পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাবিলিটি, আর ইনক্রিজড কন্ট্রোল অফ পাওয়ার ফ্লো। ঠিক আছে, চলে যাবো নেক্সট পয়েন্টে। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ যেটা হয়, সেটা কী জন্য ইউজ হয়? ঠিক আছে, লাস্ট পয়েন্ট 75। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ যেটা কী জন্য ইউজ হয়? মেজার দ্য সাইজ অফ দ্য কন্ডাক্টরের সাইজ মেজার করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ ইউজ করা হয়। ঠিক আছে, কন্ডাক্টরের সাইজ মেজার করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ ইউজ করা হয়। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, যে অ্যাজ পার লোড ইজ ইনক্রিজড, যদি লোড ইনক্রিজ হয়, ঠিক আছে, যদি লোডকে বাড়িয়ে দিই, কার ক্ষেত্রে না, ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে, ডিসি শান্ট মোটর। তো লোড ইনক্রিজ হলে কি হয় না, স্পিডটা তোমাদের কী হয়, স্লাইটলি রিডিউস হয়ে যায়, ঠিক আছে। লোড বাড়ালে, মনে রাখবে, লোড বাড়ালে ডিসি শান্ট জেনারেটরের স্পিডটা হালকা রিডিউস হয়, স্লাইটলি রিডিউস। ঠিক আছে, রিডিউস হয় বা ঠিক কথা, কিন্তু স্লাইটলি রিডিউস হয়, বুঝছো? তো আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট আমরা পরের দিন 75 to 100 দেখব কতগুলো করা যায়। আর তোমাদের ক্লাস যদি অবশ্যই ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করো, আর অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।